আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ট্রাম্পের দাবি বনাম বাস্তবতা। ৬ সপ্তাহ নাকি ৬ মাস চলবে ইরান যুদ্ধ? যুদ্ধের মধ্যেই ভূমিকম্পে কাঁপল ইরান। চীনকে দোলাচলে খেলছে ইরান যুদ্ধ। আরব দেশগুলোতে হামলা নিয়ে নতুন করে যে বার্তা দিল ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ট্রাম্পের দাবি বনাম বাস্তবতা। ৬ সপ্তাহ নাকি ৬ মাস চলবে ইরান যুদ্ধ? ইরান যুদ্ধ শেষ হওয়ার সময়সীমা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া পূর্বাভাস নিয়ে বড় ধরনের সংশয় প্রকাশ করেছেন সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকরা। ট্রাম্প দাবি করেছেন এই সংঘাত ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। তবে বিশেষজ্ঞরা বলছেন এই যুদ্ধ প্রত্যাশার চেয়ে অনেক বেশি দীর্ঘস্থায়ী হতে পারে। ডেইলি মিররকে দেওয়া সাক্ষাৎকারে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ট্রাম্প প্রশাসন ইরানের সক্ষমতা এবং দেশটির পাল্টা আঘাত করার মানসিকতাকে গুরুত্বের সাথে বিবেচনা করতে ভুল করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা যুদ্ধের সময়সীমা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছেন। ট্রাম্প প্রথমে ৪ থেকে ৫ সপ্তাহের কথা বললেও তার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ৮ সপ্তাহ এবং প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ৬ সপ্তাহের সময়সীমা নির্ধারণ করেছেন। তবে পলিটিকো জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড পেন্টাগনের কাছে অন্তত ১০০ দিনের জন্য অতিরিক্ত গোয়েন্দা সহায়তা চেয়েছে, যা ইঙ্গিত দেয় যে এই অভিযান ৬ মাস পর্যন্ত গড়াতে পারে। লন্ডন ইউনিভার্সিটির সেন্টার ফর ইরানিয়ান স্টাডিজের চেয়ারম্যান অধ্যাপক আরশিন আদিব মুগাদ্দাম জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন ইরানের পারস্য উপসাগর এবং তার বাইরে সংঘাত ছড়িয়ে দেওয়ার ক্ষমতাকে খাটো করে দেখেছে। তার মতে শক্তিশালী কূটনৈতিক উদ্যোগ ছাড়া এই যুদ্ধ বিশ্বজুড়ে ভয়াবহ প্রভাব ফেলবে এবং দীর্ঘকাল ধরে চলবে। যুদ্ধের মধ্যেই ভূমিকম্পে কাঁপল ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের মধ্যেই ইরানের বন্দর আব্বাসের পশ্চিমে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ তথ্য জানিয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের। প্রতিবেদনে বলা হয়েছে, ইউএসজিএসের তথ্য অনুযায়ী ভূমিকম্পটি বান্দর আব্বাস থেকে ৭৪ কিলোমিটার পশ্চিমে এবং ১০ কিলোমিটার গভীরে আঘাত এনেছে। চীনকে দোলাচলে ফেলছে ইরান যুদ্ধ। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার ধাক্কা এখনও চীনের গায়ে লাগেনি, তবে এর যে প্রভাব তৈরি হয়েছে তার ঢেউ তারা টের পেতে শুরু করেছে। স্বল্পমেয়াদে চীনের কাছে কয়েক মাসের জন্য যথেষ্ট তেলের মজুদ রয়েছে। পরে প্রয়োজনে তারা প্রতিবেশী রাশিয়ার কাছ থেকে সহায়তা নিতে পারবে। কিন্তু দীর্ঘমেয়াদের প্রভাব কী হতে পারে তা নিয়ে এখন হিসাব কষছে চীন। কারণ বিষয়টি শুধু মধ্যপ্রাচ্যে তাদের বিনিয়োগ নয়, বরং তাদের কৌশলগত পরিকল্পনার সঙ্গেও জড়িত। এই সপ্তাহে বেইজিংয়ে কমিউনিস্ট পার্টির হাজারো প্রতিনিধি বৈঠক করছেন। ভোক্তা পর্যায়ে ব্যয় সংকোচনের চাপ, সম্পত্তি বেচাকেনা খাতের দীর্ঘদিনের সংকট এবং বিপুল স্থানীয় ঋণের চাপের মধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন কিভাবে এগোবে সেটিই বৈঠকের মূল আলোচ্য বিষয়। ১৯৯১ সালের প্রথমবারের মতো চীনা সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রত্যাশা কমিয়েছে, যদিও হাইটেক, উচ্চমানের প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে দ্রুত উন্নয়ন হচ্ছে। চীন হয়তো ভেবেছিল যে রপ্তানি বাড়িয়ে তারা এই অর্থনৈতিক চাপ থেকে বেরিয়ে আসবে, কিন্তু গত ১ বছর ধরে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের মধ্যে রয়েছে। এর মধ্যেই এখন মধ্যপ্রাচ্যে অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে, যেখান দিয়ে চীনের গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথ এবং চীনের বড় অংশের জ্বালানি সরবরাহ আসে মধ্যপ্রাচ্য থেকে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ যত দীর্ঘ হবে, চীনের ওপর তার প্রভাব আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যদি হরমুজ প্রণালীর মাধ্যমে জাহাজ চলাচল বন্ধ থাকে। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের ফিলিপ শেটলার জোন্স বলেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘ সময় ধরে অস্থিরতা ও অনিরাপত্তা চললে চীনের জন্য গুরুত্বপূর্ণ অন্য অঞ্চলগুলোর ওপরও প্রভাব পড়বে, যেমন আফ্রিকার দেশগুলো দীর্ঘদিন ধরে উপসাগরীয় দেশগুলোর বড় ও ধারাবাহিক বিনিয়োগ থেকে লাভবান হয়েছে। যদি সেই বিনিয়োগ কমে যায়, তাহলে সেখানে অস্থিরতা বাড়তে পারে, যা শেষ পর্যন্ত চীনের দীর্ঘমেয়াদী স্বার্থকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। অর্থাৎ যুদ্ধ দীর্ঘ হলে মধ্যপ্রাচ্যের বাইরেও চীনের বিনিয়োগ ও বাজারে প্রভাব পড়তে পারে, আর অন্য অনেক দেশের মতো চীনও এই নতুন অনিশ্চয়তা নিয়ে চিন্তিত।
লন্ডনের কিংস কলেজের অধ্যাপক ক্যারি ব্রাউন বলেন, অন্যরা যেভাবে ভাবছে চীনও হয়তো সেভাবেই ভাবছে। এই যুদ্ধের পরিকল্পনা কি? নিশ্চয়ই যুক্তরাষ্ট্র কোনো পরিকল্পনা ছাড়া এতে জড়ায়নি। এরপর তিনি আরও বলেন, সম্ভবত অন্যদের মতো তাদেরও অর্থাৎ চীনেরও মনে হতে পারে কোনো সুস্পষ্ট পরিকল্পনা ছাড়াই তারা অর্থাৎ যুক্তরাষ্ট্র এতে জড়িয়ে পড়েছে। আমরা এই সংঘাতে জড়াতে চাই না, অন্য কিছুতেও জড়াতে চাই না, কিন্তু আমাদের অর্থাৎ চীনের কিছু না কিছু করতে হবে। সম্পর্ক থাকলেও খুব গভীর বন্ধুত্ব নেই। পশ্চিমা অনেক বিশ্লেষক দীর্ঘদিন ধরেই ইরানকে চীনের মিত্র হিসাবে উল্লেখ করে আসছেন। দুই দেশের সম্পর্ক নিশ্চিতভাবে বেশ ঘনিষ্ঠ ছিল। বেইজিংয়ে ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদেশ সফর ছিল ১৯৮৯ সালে। সে সময় চীনের মহাপ্রাচীরের সামনে তার একটি ছবিও তোলা হয়েছিল। ২০১৬ সালে শি জিনপিং তেহরান সফর করলে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। পরে ২০২১ সালে তারা ২৫ বছরের একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করে। ওই চুক্তি অনুযায়ী চীন ২৫ বছরে ইরানে প্রায় $৪০০ বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দেয়, আর এর বিনিময়ে ইরান চীনকে নিয়মিত তেল সরবরাহ করবে। তবে বিশ্লেষকদের মতে প্রতিশ্রুত অর্থের মাত্র অল্প অংশই বাস্তবে ইরানে পৌঁছেছে, কিন্তু ইরান থেকে চীনে তেলের প্রবাহ বন্ধ হয়নি। সেন্টার অন গ্লোবাল এনার্জি পলিসির তথ্য অনুযায়ী ২০২৫-এ চীন প্রতিদিন প্রায় ১৩,৮০,০০০ ব্যারেল ইরানি অপরিশোধিত তেল আমদানি করেছে, যা তাদের মোট আমদানির প্রায় ১২%। অভিযোগ রয়েছে এসব তেলের অনেক চালানকে মালয়েশিয়ার তেল হিসাবে পুনরায় লেবেল দেওয়া হয়েছিল, যাতে উৎস গোপন থাকে। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়েছে, এশিয়ায় ভাসমান স্টোরেজে ৪৬ মিলিয়নেরও বেশি ইরানি তেল রয়েছে। এর বাইরে চীনের দালিয়ান ও ঝোসান বন্দরের বন্ডেড স্টোরেজেও আরও তেল মজুদ রয়েছে, যা এখনও কাস্টমস ছাড়পত্র পায়নি। সেখানে ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানি ট্যাঙ্ক ভাড়া নিয়ে তেল সংরক্ষণ করে। দুই দেশের মধ্যে অস্ত্র বাণিজ্যেরও অভিযোগ উঠেছে, যদিও চীন তেহরানকে জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল বিক্রি করার অভিযোগ অস্বীকার করেছে। তবে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলির দাবি, চীন ইরানের প্রকৌশলীদের প্রশিক্ষণ দেওয়া এবং বিভিন্ন যন্ত্রপাতি সরবরাহ করে ইরানের ব্যালিস্টিক মিসাইল পরিকল্পনাকে সহায়তা করেছে। মানবাধিকার সংস্থাগুলির অভিযোগ, বিক্ষোভকারী ও সরকার বিরোধীদের ওপর ইরানের কঠোর দমন অভিযানে চীনের দেওয়া মুখ শনাক্তকরণ ও নজরদারি প্রযুক্তিও ভূমিকা রেখেছে। সব মিলিয়ে দেখলে মনে হতে পারে দুই দেশের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। এসব কারণে কিছু ট্যাবলয়েড সংবাদ মাধ্যম চীন ও ইরানকে উত্তর কোরিয়া ও রাশিয়ার সঙ্গে মিলিয়ে বিশ্বে অস্থিরতা তৈরি করা দেশগুলোর জোট বলে উল্লেখ করেছেন। তবে বাস্তবে চীন ও ইরানের সম্পর্কটি ছিল অনেকটাই লেনদেন ভিত্তিক। লন্ডনের কিংস কলেজের অধ্যাপক ক্যারি ব্রাউন বলেন, চীন ও ইরানের মধ্যে এমন কোনো শক্তিশালী আদর্শগত বা সাংস্কৃতিক সম্পর্ক নেই যে তারা ঘনিষ্ঠ হবে। তার মতে অনেক সময় যুক্তরাষ্ট্রের জন্য ইরান একটি স্থায়ী বিরক্তির কারণ হওয়ায় এটা চীনের জন্য কৌশলগতভাবে সুবিধাজনক ছিল। চীনের ইরানের সঙ্গে সম্পর্ক রাখার কারণ মূলত নেতিবাচক, পথতিবাচক নয়। এ ধরনের ভিত্তির ওপর দাঁড়ানো সম্পর্ক খুবই ভঙ্গুর। কিছু সময় পর্যন্ত এটি কাজ করেছে, কিন্তু এখানে খুব গভীর কোনো সম্পর্ক ছিল না। চীন পশ্চিমা দেশগুলোর মতো করে জোট বা মিত্রতাকে দেখে না। তারা সাধারণত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি করে না এবং মিত্র দেশের জন্য দ্রুত যুদ্ধে জড়ায় না, বরং বেইজিং সাধারণত যে কোনো ধরনের সংঘাতের বাইরে থাকতে চায়। মিত্রদের সাহায্য করার ক্ষমতা সীমিত। তবে এর মানে এই নয় যে মধ্যপ্রাচ্যে যা ঘটছে তা নিয়ে চীন উদ্বিগ্ন নয়। বেইজিং ইতিমধ্যেই হামলার নিন্দা জানিয়ে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলা গ্রহণযোগ্য নয়, বিশেষ করে একটি সার্বভৌম দেশের নেতাকে হত্যা করে সরকার পরিবর্তনের চেষ্টা করা। তবে বাস্তবতা হল, গত জানুয়ারিতে ভেনেজুয়েলাতে এবং এখন ইরানে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ থেকে এটা স্পষ্ট যে এসব দেশের সঙ্গে চীনের অংশীদারিত্বেরও সীমাবদ্ধতা রয়েছে। দুই ক্ষেত্রেই বেইজিং মূলত দর্শকের ভূমিকায় ছিল এবং তারা তাদের ঘনিষ্ঠ দেশগুলোকে সরাসরি কোনো সাহায্য করতে পারেনি। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের ফিলিপ শেটলার জোন্স বলেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘ সময় ধরে অস্থিরতা ও অনিরাপত্তা চললে চীনের জন্য গুরুত্বপূর্ণ অন্য অঞ্চলগুলোর ওপরও প্রভাব পড়বে। যেমন আফ্রিকার দেশগুলো দীর্ঘদিন ধরে উপসাগরীয় দেশগুলোর বড় ও ধারাবাহিক বিনিয়োগ থেকে লাভবান হয়েছে। যদি সেই বিনিয়োগ কমে যায়, তাহলে সেখানে অস্থিরতা বাড়তে পারে, যা শেষ পর্যন্ত চীনের দীর্ঘমেয়াদী স্বার্থকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। অর্থাৎ যুদ্ধ দীর্ঘ হলে মধ্যপ্রাচ্যের বাইরেও চীনের বিনিয়োগ ও বাজারে প্রভাব পড়তে পারে। আর অন্য অনেক দেশের মতো চীনও এই নতুন অনিশ্চয়তা নিয়ে চিন্তিত।
লন্ডনের কিংস কলেজের অধ্যাপক ক্যারি ব্রাউন বলেন, অন্যরা যেভাবে ভাবছে চীনও হয়তো সেভাবেই ভাবছে। এই যুদ্ধের পরিকল্পনা কি? নিশ্চয়ই যুক্তরাষ্ট্র কোনো পরিকল্পনা ছাড়া এতে জড়ায়নি। এরপর তিনি আরও বলেন, সম্ভবত অন্যদের মতো তাদেরও অর্থাৎ চীনেরও মনে হতে পারে কোনো সুস্পষ্ট পরিকল্পনা ছাড়াই তারা অর্থাৎ যুক্তরাষ্ট্র এতে জড়িয়ে পড়েছে। আমরা এই সংঘাতে জড়াতে চাই না, অন্য কিছুতেও জড়াতে চাই না, কিন্তু আমাদের অর্থাৎ চীনের কিছু না কিছু করতে হবে। সম্পর্ক থাকলেও খুব গভীর বন্ধুত্ব নেই। পশ্চিমা অনেক বিশ্লেষক দীর্ঘদিন ধরেই ইরানকে চীনের মিত্র হিসাবে উল্লেখ করে আসছেন। দুই দেশের সম্পর্ক নিশ্চিতভাবে বেশ ঘনিষ্ঠ ছিল। বেইজিংয়ে ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদেশ সফর ছিল ১৯৮৯ সালে। সে সময় চীনের মহাপ্রাচীরের সামনে তার একটি ছবিও তোলা হয়েছিল। ২০১৬ সালে শি জিনপিং তেহরান সফর করলে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। পরে ২০২১ সালে তারা ২৫ বছরের একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করে। ওই চুক্তি অনুযায়ী চীন ২৫ বছরে ইরানে প্রায় $৪০০ বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দেয়, আর এর বিনিময়ে ইরান চীনকে নিয়মিত তেল সরবরাহ করবে। তবে বিশ্লেষকদের মতে প্রতিশ্রুত অর্থের মাত্র অল্প অংশই বাস্তবে ইরানে পৌঁছেছে, কিন্তু ইরান থেকে চীনে তেলের প্রবাহ বন্ধ হয়নি। সেন্টার অন গ্লোবাল এনার্জি পলিসির তথ্য অনুযায়ী ২০২৫-এ চীন প্রতিদিন প্রায় ১৩,৮০,০০০ ব্যারেল ইরানি অপরিশোধিত তেল আমদানি করেছে, যা তাদের মোট আমদানির প্রায় ১২%। অভিযোগ রয়েছে এসব তেলের অনেক চালানকে মালয়েশিয়ার তেল হিসাবে পুনরায় লেবেল দেওয়া হয়েছিল, যাতে উৎস গোপন থাকে। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়েছে, এশিয়ায় ভাসমান স্টোরেজে ৪৬ মিলিয়নেরও বেশি ইরানি তেল রয়েছে। এর বাইরে চীনের দালিয়ান ও ঝোসান বন্দরের বন্ডেজ স্টোরেজেও আরও তেল মজুদ রয়েছে, যা এখনও কাস্টমস ছাড়পত্র পায়নি। সেখানে ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানি ট্যাঙ্ক ভাড়া নিয়ে তেল সংরক্ষণ করে। দুই দেশের মধ্যে অস্ত্র বাণিজ্যেরও অভিযোগ উঠেছে, যদিও চীন তেহরানকে জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল বিক্রি করার অভিযোগ অস্বীকার করেছে। তবে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলির দাবি, চীন ইরানের প্রকৌশলীদের প্রশিক্ষণ দেওয়া এবং বিভিন্ন যন্ত্রপাতি সরবরাহ করে ইরানের ব্যালিস্টিক মিসাইল পরিকল্পনাকে সহায়তা করেছে। মানবাধিকার সংস্থাগুলির অভিযোগ, বিক্ষোভকারী ও সরকার বিরোধীদের ওপর ইরানের কঠোর দমন অভিযানে চীনের দেওয়া মুখ শনাক্তকরণ ও নজরদারি প্রযুক্তিও ভূমিকা রেখেছে। সব মিলিয়ে দেখলে মনে হতে পারে দুই দেশের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। এসব কারণে কিছু ট্যাবলয়েড সংবাদ মাধ্যম চীন ও ইরানকে উত্তর কোরিয়া ও রাশিয়ার সঙ্গে মিলিয়ে বিশ্বে অস্থিরতা তৈরি করা দেশগুলোর জোট বলে উল্লেখ করেছেন। তবে বাস্তবে চীন ও ইরানের সম্পর্কটি ছিল অনেকটাই লেনদেন ভিত্তিক। লন্ডনের কিংস কলেজের অধ্যাপক ক্যারি ব্রাউন বলেন, চীন ও ইরানের মধ্যে এমন কোনো শক্তিশালী আদর্শগত বা সাংস্কৃতিক সম্পর্ক নেই যে তারা ঘনিষ্ঠ হবে। তার মতে অনেক সময় যুক্তরাষ্ট্রের জন্য ইরান একটি স্থায়ী বিরক্তির কারণ হওয়ায় এটা চীনের জন্য কৌশলগতভাবে সুবিধাজনক ছিল। চীনের ইরানের সঙ্গে সম্পর্ক রাখার কারণ মূলত নেতিবাচক, পথতিবাচক নয়। এই ধরনের ভিত্তির ওপর দাঁড়ানো সম্পর্ক খুবই ভঙ্গুর। কিছু সময় পর্যন্ত এটি কাজ করেছে, কিন্তু এখানে খুব গভীর কোনো সম্পর্ক ছিল না। চীন পশ্চিমা দেশগুলোর মতো করে জোট বা মিত্রতাকে দেখে না। তারা সাধারণত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি করে না এবং মিত্র দেশের জন্য দ্রুত যুদ্ধে জড়ায় না, বরং বেইজিং সাধারণত যে কোনো ধরনের সংঘাতের বাইরে থাকতে চায়। মিত্রদের সাহায্য করার ক্ষমতা সীমিত। তবে এর মানে এই নয় যে মধ্যপ্রাচ্যে যা ঘটছে তা নিয়ে চীন উদ্বিগ্ন নয়। বেইজিং ইতিমধ্যেই হামলার নিন্দা জানিয়ে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলা গ্রহণযোগ্য নয়, বিশেষ করে একটি সার্বভৌম দেশের নেতাকে হত্যা করে সরকার পরিবর্তনের চেষ্টা করা। তবে বাস্তবতা হল, গত জানুয়ারিতে ভেনেজুয়েলাতে এবং এখন ইরানে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ থেকে এটা আরব দেশগুলোতে হামলা নিয়ে নতুন করে যে বার্তা দিল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, প্রতিবেশী আরব দেশগুলো থেকে হামলা না হলে সেখানে আর পাল্টা হামলা চালাবে না তেহরান। পাশাপাশি প্রতিবেশী দেশগুলোতে ইতোমধ্যে চালানো হামলার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। শনিবার ৭ মার্চ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন, যেসব প্রতিবেশী দেশে ইরান হামলা চালিয়েছে তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। গতকাল ৬ মার্চ অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ সিদ্ধান্ত নিয়েছে প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে আর কোনো হামলা চালানো হবে না এবং সেসব দেশ থেকে ইরানের ওপর আক্রমণ না হলে কোনো ক্ষেপণাস্ত্র ছোড়া হবে না। তবে একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ইরান কোনো অবস্থাতেই আত্মসমর্পণ করবে না।
তার ভাষায়, ইরানি জনগণের আত্মসমর্পণের স্বপ্ন যারা দেখছে তাদের সেই ইচ্ছা কবরেই নিয়ে যেতে হবে। গত শনিবার ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করে। ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন। জবাবে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।